দেখো, ভেদ অধ্যায়ের প্রথম পার্ট আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমরা সেই ক্লাসটা কোনো কারণে মিস করে যাও, তাহলে সেই ক্লাসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। আজকের ক্লাসে আমরা ভেদ অধ্যায়ের সেকেন্ড পার্ট, মানে 8 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো এই ক্লাসে শিখব। ঠিক আছে, এই ক্লাসটা করে নেওয়ার পর তুমি কিন্তু আর কখনোই বলবে না যে স্যার ভেদের অঙ্ক বুঝতে পারছি না। শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথমে 8 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়বে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। এই ধরনের অঙ্ক আমি কিন্তু প্রথম পাঠেও বলে এসেছি। তাহলে যখনই এই টাইপের অঙ্ক বলবে, তুমি যেটা করবে, আগে একটা রাফে এই খসড়াটা মানে সমস্যাটা তৈরি করে নাও। এখানে কি কি আছে দেখো। জন আছে, মানে কৃষকের সংখ্যা আছে, দিন আছে, আর জমির পরিমাণ বিঘা আছে। তাহলে এখানে আমি ছোট করে জন, দিন আর বিঘা লিখে রাখছি। তাহলে এখানে দেখো 15 জন কৃষক আছে, তাহলে এখানটায় লিখো 15 5 দিনে, আর এখানে আছে কত 18 বিঘা জমি চাষ করতে পারেন। 10 জন কৃষক, তাহলে এই যে 10 জন 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন সেইটা আমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে বার করতে বলেছে। দেখো, এইটা হচ্ছে রাফে তুমি করে রাখবে, এটা তোমাকে করে দেখাতে হবে না। তাহলে এখানে তিনটা জিনিস, জন, দিন, বিঘা। আমরা এইটাকে ধরে নিচ্ছি এ, এইটাকে বি, আর এইটাকে সি। তিনটা জিনিস আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রথমেই তুমি লিখে দাও, ধরি কৃষকের সংখ্যা, কৃষকের যে সংখ্যা সেইটাকে আমরা ধরেছি কি এ, দিন সংখ্যাকে আমরা ধরেছি বি। তাহলে দিন সংখ্যা এইটাকে আমরা ধরেছি বি, আর জমির পরিমাণ, জমির পরিমাণ এইটাকে আমরা ধরেছি সি। কোনো অসুবিধা নেই, ওখানে দেখে দেখে আমরা এখানটা শুধু লিখছি। এই অঙ্ক পড়ার আর কোনো দরকার নেই, এই ছকটা থেকে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো, এই যে দিন আমাদের বার করতে বলেছে, তাহলে এইটার সঙ্গে একবার এইটার তুলনা করব, আবার এইটার সঙ্গে এইটার একবার তুলনা করব, কি সম্পর্ক সেটা আমরা দেখব। দেখো, আমরা ছোট থেকে জেনে এসেছি জন আর দিন এই দুটার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। জন আর দিনের মধ্যে কি হয়? ব্যস্ত সম্পর্ক। যেহেতু এটা দেখো ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে বলেছে, তাহলে আমরা বলবো ব্যস্ত ভেদে আছে জন আর দিন। যখন জমির পরিমাণটা স্থির থাকবে, এই দুটার মধ্যে আমাদের দেখো তুলনা হচ্ছে, এইটা স্থির। ধরো তোমাদের 10 বিঘা জমি আছে, তুমি 5 জন কৃষককে লাগিয়েছ, 5 দিনে তারা জমিটা চাষ করে দেবে। ঠিক আছে, 10 বিঘা জমি আছে, 5 জন কৃষককে তুমি লাগিয়েছ, 5 দিনে জমিটা চাষ করে দেবে। যদি 5 জনের জায়গায় 10 জনকে লাগিয়ে দাও, নিশ্চয়ই আরো কম দিনে জমিটা চাষ করতে পারবে। ঠিক আছে, কৃষকের সংখ্যা বাড়লে কি হবে? দিন কমে যাবে। যদি 5 জনের জায়গায় তুমি 1 জনকে লাগাও, তাহলে অনেক টাইম বেশি লাগবে, মানে দিন সংখ্যা বেড়ে যাবে। বুঝা গেল? তাহলে এখানটাই তুমি লিখবে কি, জমির পরিমাণ, জমির পরিমাণ স্থির রেখে, স্থির রেখে দিন সংখ্যা, দিন সংখ্যা কৃষকের, কৃষকের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে।
সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে বা থাকবে। একবার লেখাটা পড়ে নাও। যখন জমির পরিমাণটা স্থির তখন কি হবে? দিন সংখ্যা কৃষকের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। শুধু এই কথাটা লিখে দাও। তাহলে অতএব আমরা কি বলতে পারবো? দিন আমরা কি ধরেছি? বি। তাহলে বি ভ্যারিসেস 1/a। কোন অসুবিধা আছে? এটা এখানে সাইডে লিখে দাও। যখন এখানে দেখো সি নাই, এই সিটা ধ্রুবক, সি ধ্রুবক, এটা সাইডে লিখে রাখো। এখানে এ আর বি আছে, সি ধ্রুবক। এরপর এইটা স্থির, কৃষকের সংখ্যা স্থির, এই দুটার মধ্যে তুলনা হবে। জমির পরিমাণ যদি বাড়ে তাহলে দিন বেশি লাগবে, জমির পরিমাণ যদি কম হয় তাহলে কম দিন লাগবে। কি সম্পর্ক? সরল সম্পর্ক। মানে এখানে আমরা লিখবো কি? সরল ভেদ। যখন কৃষকের সংখ্যা স্থির একটা নির্দিষ্ট, তখন জমির পরিমাণ ধরো 10 বিঘা আছে তোমার, যতদিন লাগবে, যদি 10 বিঘার জায়গায় 20 বিঘা হয় তাহলে আরো বেশি দিন টাইম লাগবে। তাহলে ওই জন্যে আমরা এখানটায় কি লিখবো? তাহলে কৃষকের সংখ্যা এখানটায় লিখে দাও। কৃষকের সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে। দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে। লেখা হয়ে গেল। তাহলে সরল ভেদে থাকা মানে কি? দেখো দিন কি? বি ধরেছি আমরা, তাহলে অতএব বি ভ্যারিসেস সি। এখানে দেখো এ নাই, এটা কি? ধ্রুবক। তাহলে যখন এ ধ্রুবক, কমপ্লিট। তাহলে এই দুটা থেকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি বলতে পারবো? তাহলে বি ভ্যারিসেস সি বাই এ। এই যে সি গুণিত 1/a মানে সি বাই এ। তাহলে এরপর আমাদের এখান থেকে লিখতে হবে অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারছি বি ভ্যারিসেস সি বাই এ। বি ভ্যারিসেস সি বাই এ, সি বাই এ। এখানে দেখো এ আর সিটা ধ্রুবক ছিল, কিন্তু এখানে এ আর সি তো চলে এসছে। তাহলে এখানে কি লিখবে? এ ও সি উভয়ই পরিবর্তিত বা পরিবর্তনশীল, যেটা খুশি, উভয়ই পরিবর্তিত। ঠিক আছে? তাহলে আমাদের লেখাটা কমপ্লিট। এই চিহ্নটাকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগে। তাহলে তার জন্য তুমি কি করবে? ভেদ ধ্রুবক একটা ধরে নাও। আমি ধরে নিচ্ছি কে, যেখানে কেটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা তোমাকে সাইডে লিখে দিতে হবে। কে অশূন্য ভেদ ধ্রুবক, এইটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। এই যে কে আমরা ধরেছি, এই কে এর মান বার করার জন্য, দেখো কে এর মান বার করার জন্য আমাদের এখানে এই যে সংখ্যাগুলো বলে দিয়ে আছে, এ এর মান, বি এর মান, সি এর মান আমরা বসাবো। এ সমান 15, বি সমান 5, সি সমান 18। ঠিক আছে? তাহলে আমরা এখানটায় লিখছি
a সমান 15, b সমান 5 আর c সমান 18 হলে তখন তুমি কে এর মানটা বার করতে পারবে। তিনটা বসিয়ে দাও মান, তাহলে কত হবে? ঠিক বি এর জায়গায় 5, তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি বা এখানটাই লিখে দাও 5 সমান কে ইন্টু সি মানে 18 আর এ মানে কত 15। এইটা কাটাকুটি করো, 3 6 18, 3 5 15। তাহলে যখন কোনাকুনি গুণ করে দেবে এখান থেকে তুমি কি পাবে? 6 কে সমান 5 5 25, দেখে নাও 5 5 25। তাহলে আমাকে বলো কে সমান কত হবে? নিশ্চয়ই 25/6। কে এর মান পেয়ে গেছি মানে এখানটায় বসিয়ে দাও কে এর জায়গায়, যেখানে কে ধরবে শুধু সেখানে মানটা দিয়ে বসিয়ে দাও। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই বি সমান কে এর জায়গায় 25/6 আর c/a যা আছে থাকবে। এইটা আমাদের প্রথম কাজ, 25/6 মানে কে এর মান আমরা পেয়ে গেছি। এরপর ছকটার দিকে একবার দেখো কি বলে দেয়া আছে। এর মান সি এর মান বলে দেয়া আছে, বি এর মানটা আমাদের চাইছে। এ সমান 10, সি সমান 12 হলে বি সমান কত? ঠিক আছে, আমরা শুধু এটা লিখবো। এ সমান 10 আর সি সমান 12 হলে আমাদের বার করতে বলেছে বি সমান কত। এখানটায় বসিয়ে দাও, তাহলে 25/6 ইন্টু সি এর জায়গায় 12 আর এ এর জায়গায় 10। ব্যাস, কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। তাহলে 6 2 12, 2 5 10 আর 5 5 25, মানে আমরা পাচ্ছি বি সমান 5। বুঝা গেল? তাহলে বি আমরা কি ধরেছি? বি আমরা ধরেছি দিন সংখ্যা। আমাদের যেটা চাইছিল, পড়ো একবার, বলেছে কত দিনে চাষ করতে পারবেন। এই যে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন, আমরা বলে দেবো 5 দিনে চাষ করতে পারবেন। ঠিক আছে, এটা শুধু লিখে দাও, 5 দিনে চাষ করতে পারবেন। অতএব 5 দিনে চাষ করতে পারবেন। বলো অঙ্কটায় কি আছে? একবার টোটাল জিনিসটা আমি বলে দিচ্ছি। অঙ্কর মূল যে কনসেপ্ট, প্রথম তোমার কাজ হবে এই ধরনের অঙ্ক থাকা মানে আগে তুমি এই রাফে এটা করে নাও, তারপর আর অঙ্কর দিকে তাকানোর কোনো দরকার নেই। এইটা দেখে দেখে অঙ্কটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যেটা বার করতে বলবে তার সঙ্গে বাকি দুটা তুলনা করবে, কি সম্পর্ক, মানে এখানে কি ভেদে আছে, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেটা আগে লিখো। দেখো দুটা সমীকরণ পাবে, মানে এখান থেকে একটা ব্যস্ত ভেদ পাচ্ছি, এখান থেকে একটা সরল ভেদ পাচ্ছি। এই দুটাকে যৌগিক ভেদ অনুসারে যখন তুমি লিখবে বি ভার্সেস সি বাই এ, তাহলে এই চিহ্নটা তুলতে যেটা আমরা পাবো একটা ভেদ ধ্রুবক পাবো। তাহলে এইটি হচ্ছে আমাদের মূল জিনিস। ঠিক আছে, এর মান, বি এর মান, সি এর মান বলে দেওয়া থাকবে, কে এর মানটা বার করো, সেই কে এর মান এখানে এনে তুমি বসিয়ে দাও। আবার এর মান, সি এর মান বলে দেওয়া আছে, বি এর মানটা বার করে নাও, তাহলে অঙ্ক কমপ্লিট। চলো নেক্সট আমরা চলে যাই 9 দাগের অঙ্ক। কি বলেছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1/2, 2 এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। কি বলতে চাইছো বলতো? এখানে দেখো মূল যে কনসেপ্ট,
এরকম তিনটা গোলক আছে, ঠিক আছে। বলেছে এই তিনটা গোলককে গলিয়ে একটা এরকম নতুন গোলক তৈরি করা হয়েছে। তাহলে এই তিনটা গোলকের মধ্যে যে ধাতু থাকবে এইটার মধ্যে সেই একই ধাতু থাকবে না, কারণ এই তিনটাকে গলিয়ে এইটা তৈরি করছে। তাহলে তিনটা গোলকের আয়তন যা হবে, মোট আয়তন এই গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। এইটি হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে গোলকের আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, গোলকের দেখো আয়তনও বলেছে, আয়তনটা আমরা কিছু একটা ধরে নিই। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ, সেইটা আমরা ধরে নিচ্ছি। আর এখানে দেখো মিটার আছে, তাহলে মিটার, এবং আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি কিছু একটা, সেটাকে আমরা ধরছি ভি, ঘন মিটার। এরপর শর্তানুসারে, শর্তটা কি হবে বলতো? বলেছে দেখো গোলকের আয়তন মানে ভি গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ব্যাসার্ধের এদিকে দেখো ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। বুঝা গেল? আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, এই হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি বলতো? গোলকের আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব। আয়তন যদি আমি ভি ধরি তাহলে এইটা আমরা পাবো। এখানে দেখো এই যে 4/3 পাই, এটা ধ্রুবক, তাহলে এইটার এই যে সমানটা যদি আমি তুলে দিই তাহলে তার জায়গায় ভ্যারিসেস চিহ্নটা চলে আসবে, সেটাই এখানে আছে, ভি ভ্যারিসেস আর কিউব। তাহলে এখান থেকে এই চিহ্নটা আমরা তুলতে গেলে কি লাগবে? একটা ভেদ ধ্রুবক লাগবে, তার জন্য আমরা কে ধরেছি, ভেদ ধ্রুবকটা সাইডে লিখে দাও, কে অশূন্য ভেদ ধ্রুবক। বুঝা গেল? কে অশূন্য ভেদ ধ্রুবক। এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এরপর দেখো গোলক তিনটার এই যে ব্যাস বলে দেওয়া আছে, দেখো ভালো করে পড়বে, ব্যাস। তাহলে ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ আগে বার করতে হবে। তাহলে ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ চলে আসবে। তাহলে এইটাকে তোমরা একবারে লিখতে পারো। তাহলে গোলক তিনটির ব্যাসার্ধ কত কত হবে বলতো? প্রথমে দেখো 1/1/2 আছে, এটা কিন্তু ব্যাস। আচ্ছা, 1/1/2 মানে কত? 3/2। ব্যাস যদি 3/2 হয়, ব্যাসার্ধ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 3/4 হবে। হবে তো? তাহলে এখানটাই তুমি লিখো 3/4 মিটার। একটা হয়ে গেল। 2 কে 2 দিয়ে ভাগ করো, 1 হবে, তাহলে 1 মিটার। ও 2/1/2 মানে কত? 2 দুগুণে 4, 1 5। 5/2 কে, এই যে 5/2 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে নিশ্চয়ই 5/4 হয়ে যাবে, হবে কিনা? তাহলে এখানে লিখো 5/4 মিটার। তুমি চাইলে আরেকটা লাইন করতে পারো যে গোলক তিনটির ব্যাস 3/2 মিটার, 2 মিটার, 5/2 মিটার। অতএব ব্যাসার্ধ সমান প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এত মিটার, এত মিটার, এত মিটার। ঠিক আছে? তাহলে এইটা করলেই চলবে, এইটা দেখানোর কোনো দরকার নেই। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি, মানে আমরা তিনটা গোলকের আয়তন বার করতে পারবো। কারণ আমাদের দরকার, দেখো এই যে ছোট ছোট যে 3টা গোলক ছিল, এই 3টা গোলকের আয়তন আমাদের যোগ করতে হবে। যোগ করার পর যেটা হবে, বড় গোলকটার আয়তনের সঙ্গে আমরা সমান করে দেবো। তাহলে এই গোলকটার আয়তন কত হবে?
লিখো, প্রথম গোলকের আয়তন কত হবে? এই যে আয়তন কে ইন্টু আর কিউব ছিল, তো এখানে আর এর জায়গায় এইটা বসবে, আবার একবার এইটা আর একবার এইটা, তাহলে কে ইন্টু 3/4 তার হোল কিউব এত ঘন মিটার। শুধু আর এর জায়গায় চেঞ্জ হয়ে যাবে, বাকি যা আছে ঠিক আছে। এইটাকে তুমি ক্যালকুলেশন করতে পারো এখানে, বা একবারে পরে করলেও চলবে। দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? কে ইন্টু, দেখো 1 আছে আরের জায়গায়, এত ঘন মিটার। একবারে আমি এখানটায় কত হচ্ছে সেটাও লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আমাদের। কত হচ্ছে বলতো? 3 কিউব মানে 27, 4 কিউব 64, কে তো আছেই, এত ঘন মিটার। এই যে 3 কিউব মানে কত? 27, 4 কিউব মানে 64, কে তো আছেই, তাহলে 27 কে বাই 64 ঘন মিটার। আর এইটা কত হবে বলো? এত ঘন মিটার মানে 1 কিউব মানে তো 1, তাহলে 1 কে বা শুধু কে একই জিনিস, এত ঘন মিটার হয়ে গেল। তৃতীয় গোলকটার আয়তন, তৃতীয় গোলকের আয়তন কে ইন্টু 5/4 তার হোল কিউব এত ঘন মিটার, মানে কত? 5 কিউব মানে কত? 125, তো তাহলে 125 কে উপরে হয়ে গেল 4 কিউব 64 এত ঘন মিটার। দেখো 3টা গোলকের আয়তন আমরা পেয়ে গেছি। এরপর কি করতে হবে? 3টা গোলকের যে আয়তন আমরা পেয়েছি সবগুলোকে যোগ করে দাও, মোট আয়তন তুমি পেয়ে যাবে। তাহলে মোট আয়তন, মোট আয়তন, তাহলে সবকে যোগ করে দাও, 27 কে বাই 64 শুধু কে, আর 125 কে বাই 64, যা হবে এত ঘন মিটার। দেখো কত হচ্ছে, লসাগুতে কে আসবে? 64 আসবে, তাহলে উপরে থাকবে 27 কে, 64 সঙ্গে কে গুণ করে দাও, আর এখানে হবে 125। ঠিক আছে, এইটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যখন আমরা এটাকে যোগ করব, 5 4 9, 9 আর 7 কত হয়? 16, 16 6, হাতে থাকবে 1, 2 একে 3, 3 আর 6 9, 9 আর 2 11, 1 হাতে থাকবে 1, 1 একে 2, তাহলে 216 কে বাই 64। ঠিক আছে, এইটা হচ্ছে মোট আয়তন। তাহলে এই যে দেখো ছবি, 3টা গোলকের মোট আয়তন আমরা পেয়ে গেছি। এই আয়তন যা হবে বড় যে গোলকটা মানে নতুন গোলকটার আয়তন তাই হবে। তাহলে নতুন গোলকটার ব্যাসার্ধ আমরা কিছু একটা ধরে নিচ্ছি, আর তাহলে আয়তন পেয়ে যাব, এই আয়তনের সঙ্গে সমান করে দেব। তাহলে ধরি, এখানটা আমি লিখে দিচ্ছি, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, এত মিটার। ঠিক আছে, ক্যাপিটাল আর আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ। তাহলে শর্তানুসারে কি হবে বলতো? একবারে শর্তানুসারে, বা তুমি চাইলে লিখতে পারো গোলকটার আয়তন। তাহলে এইটার আয়তন কত হবে? ওই যে দেখো এখানে কত ছিল আয়তন, যখন আমরা স্মল আর ধরেছি ব্যাসার্ধ, তাহলে কত হয়েছিল? আর কিউব হয়েছিল, কে আর কিউব। তাহলে এখানে কত হবে? এই স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর হবে, শুধু আরটা তো চেঞ্জ। তাহলে এখানে আমরা লিখবো কে আর কিউব
স্মল আর এর জায়গায় শুধু ক্যাপিটাল আর। এই আয়তন যা এইটার সঙ্গে সমান। বলো কে বুঝলেনি? আবার বলছি, তিনটা গোলকের মোট আয়তন পেয়ে গেছি, আর এই বড় গোলকটার মানে নতুন গোলকটার আয়তন কত হবে? কে আর কিউব হবে। দুটো আয়তনকে শুধু সমান করে দাও। উভয় পক্ষে দেখো কে আর কে কেটে যাচ্ছে, তাহলে আর কিউব সমান 216 কে কত লিখতে পারবে বলো? 216 কে তুমি লিখতে পারবে 6 এর কিউব। 64 কে লিখো 4 এর কিউব, মানে 6/4 তার হোল কিউব। লিখা যাবে তো? 216 মানেই 6 এর কিউব। তাহলে এখান থেকে আর সমান তুমি পাবে 6/4। আর কি ধরেছি? ব্যাসার্ধ। আমাদের কি চাইছে? ব্যাস। তাহলে অতএব গোলকটির ব্যাস, শুধু উত্তরটা লিখে দাও। অতএব গোলকটির ব্যাস কত হবে? ব্যাস মানে আমরা জানি কি 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 2 গুণিত 6/4 কত হচ্ছে? 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে 2 দুগুণে 4, 2 3 6, তাহলে 3 মিটার। বুঝা গেল? তাহলে অঙ্কটার মূল কনসেপ্ট ক্লিয়ার। শুধু অঙ্কটার মধ্যে কি আছে? এই তিনটা গোলকের মোট আয়তন যা, এই গোলকটার আয়তন তা। এই অঙ্কটার মূল কনসেপ্ট। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের অঙ্কে। এই অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে করবে। পরীক্ষার জন্য একবারে ভিভিআই এই অঙ্কটি। কি বলেছে? y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। তাহলে x আর y এর মধ্যে সম্পর্কটা আমাদের চাইছে। তাহলে এখানে দেখো y দুটি চলের সমষ্টির সমান, তাহলে দুটা চল আমরা ধরে নিচ্ছি। ধরি দুটি চল, একটাকে আমি ধরছি a আর একটাকে ধরছি b। a আর b দুটা চল। তাহলে আমরা বলতে পারি দুটা চলের সমষ্টির সমান মানে কি? এই যে a প্লাস b। কোনো অসুবিধা আছে? y দুটি চলের সমষ্টির সমান। বলেছে যার একটি x চলের সঙ্গে সরল ভেদে আছে, মানে একটা x চলের সঙ্গে সরল ভেদে আছে আর একটা x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এবং তাহলে a ভার্সেস x চলের সঙ্গে সরল ভেদে আছে, ও b ভার্সেস 1/x x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এই জিনিসটা ক্লিয়ার? একটা x চলের সঙ্গে সরল ভেদে আর একটা x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তুমি লিখতে পারো a x চলের সঙ্গে সরল ভেদে আছে, b x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। অতএব এইটা আর এইটা। দেখো এইটার জন্য আমাদের একটা ভেদ ধ্রুবক লাগবে, এইটার জন্য আমাদের একটা ভেদ ধ্রুবক লাগবে। তাহলে a সমান আমি একটাকে ধরে নিচ্ছি k1 আর এইটার জন্য আমরা ধরে নিচ্ছি k2। তাহলে k2/x হয়ে যাবে না? k1 আর k2টা কি? এখানে লিখো k1 আর k2 অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা সাইডে লিখে দাও। a আর b এর মান আমরা ঠিক এখানটায় বসিয়ে দেবো। ঠিক আছে, এটাকে নাম্বারিং না করলেও চলে, আমি আর করছি নি। ঠিক এখানটায় আমরা বসাবো। অতএব y সমান a এর জায়গায় তুমি বসিয়ে দাও k1x, b এর জায়গায় তুমি বসাও k2/x। এইটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখানে k1 আর k2 এর মান বার করে আমরা শুধু এই সমীকরণটাই বসিয়ে দেবো, তাহলেই x আর y এর মধ্যে সম্পর্ক চলে আসবে।
প্রথম সমীকরণ তুমি পাবে এইটা থেকে, x সমান 1 আর y সমান -1 হলে এখানে বসে দাও, k1 আর k2 দিয়ে একটা সমীকরণ চলে আসবে। তাহলে আমি লিখছি x সমান 1 y সমান -1 হলে, তাহলে এখানটায় বসাও -1 সমান, দেখো -1 সমান কত হবে, x এর জায়গায় 1 শুধু থাকবে k1 আর পরেরটা থেকে থাকবে k2। k2 বাই 1 মানে কি k2 তো, তাহলে এইভাবেও রাখতে পারো বা এইটাকে তুমি ঘুরিয়ে লিখো। এইটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে k1 প্লাস k2 সমান -1, এইটা 2 নাম্বার সমীকরণ। এটা 1 ছিল, ওটাকে 2 দিয়েছি। এবং আরেকটা সমীকরণ আমাদের দরকার, তো তার জন্য বলে দেয়া আছে x সমান 3 y সমান 5 হলে, তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 হলে, তাহলে কোথায় বসাবে, এই যে এখানে। তাহলে y এর জায়গায় তুমি 5 লিখো, x এর জায়গায় 3, তাহলে 3k1 প্লাস k2 বাই 3। এইটাকে আমাদের লসাগু করতে হবে, দিয়ে ঠিক এইটার মতো করে আমরা লিখব। তাহলে 5 লসাগু করে দাও, তাহলে 9k1 প্লাস k2, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখান থেকে প্রথমে এইটাকে লিখো, 9k1 প্লাস k2 সমান 5 3 15, 3 নাম্বার সমীকরণ। 2 আর 3 কে তোমরা ক্লাস 9 থেকে শিখে এসছো, অপনয়ন, তুলনামূলক, বজ্রগণন, যেভাবে খুশি 2 আর 3 কে ক্যালকুলেশন করো, k1 আর k2 এর মান পেয়ে যাবে। তাহলে কি করব দেখেই তো বোঝা যাচ্ছে, এখানে k2 এখানেও k2 আছে, বিয়োগ করে দিলেই কেটে যাবে। তাহলে 2 ও 3 থেকে পাই, তাহলে নিচে নিচে লিখে আমি বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। k1 প্লাস k2 সমান -1 আর 9k1 প্লাস k2 সমান 15 দিয়ে লাইন টেনে বিয়োগ করে দাও, বিয়োগ, চিহ্ন চেঞ্জ করো, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এখানটায় কি কাটবে বলো তো, দেখো k2 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে গেল, কত হবে -8k1 আর এ পাশে হবে -16। তাহলে k1 এখান থেকে তুমি কত পাবে, মাইনাস আর মাইনাস কেটে দাও, k1 সমান 16/8 মানে 2। এই k1 এর মান 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, k2 তুমি পেয়ে যাবে। আমি 2 নাম্বার সমীকরণে বসাচ্ছি, 2 নম্বর থেকে। 2 নম্বরে কি ছিল, এই যে এটা 2 নম্বরে ছিল, k1 প্লাস k2 সমান -1, এটা 2 নাম্বার সমীকরণ ছিল। তাহলে k1 এর জায়গায় 2 বসাও, k2 সমান -1। তাহলে k2 সমান কত হবে, 2টা যখন ওপাশে লিখবে মানে ওপাশে যাবে, -1 আর -2 -3, স্টেপ জাম্প করে কেউ করতে পারো। তাহলে k1 আর k2 এর মান পেয়ে গেছি, মানে কোথায় বসবে, এই যে 1 নাম্বার সমীকরণে বসবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর থেকে পাই y সমান কি ছিল, একবার আমি লিখে দিচ্ছি, তোমরা সরাসরি একবারে বসাবে। এইটা ছিল তো, বসিয়ে দাও, বা y সমান k1 এর জায়গায় 2 বসবে, তাহলে 2x, k2 এর জায়গায় -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে 3/x।
ক্লিয়ার? কে2 জায়গায় যদি -3 বসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে সমীকরণ, এইটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। তাহলে এটি হলো এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। আমরা শুধু এটা লিখে দিচ্ছি, এটি এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? তাহলে অঙ্ক খুবই সহজ, শুধু মূল কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এই ধরনের অঙ্ক আমি কিন্তু প্রথম পার্টেও করে এসেছি, আর উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা কিন্তু একবার দেখে নিও। উদাহরণের অঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, তোমরা ওখান থেকে প্রয়োগের অঙ্কগুলো একবার দেখে নাও, দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। কি বলেছে দেখো, এ ভার্সেস বি, বি ভার্সেস সি হলে দেখাই যে এইটা ভার্সেস এইটা। তাহলে প্রথম তুমি যেটা করবে, এখানে দেখো এ ভার্সেস বি আছে, আর এখানে আছে বি ভার্সেস সি। দুটার জন্য দুটা ভেদ ধ্রুবক আমাদের দরকার। এখানে কে1 কে2 না ধরে আমি ধরে নিচ্ছি এটাকে পি। ঠিক আছে, বারবার কে1 কে2 না লিখে আমি ধরছি পি। এখান থেকে আমরা বি সমান ধরে নিচ্ছি কিউ বা এম এন, যেটা খুশি। তাহলে পি আর কিউটা কি? পি আর কিউ আমরা ধরে নিচ্ছি অশূন্য ভেদ ধ্রুবক, নাকি? অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, এইটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে, ভেদ ধ্রুবক। এই যে বি কিউ সি, দেখো এখানটায় আমরা বসাবো। তাহলে অতএব এ সমানে কত হবে? পি তো আছেই, তার সঙ্গে কিউ সি। তাহলে পিও ধ্রুবক কিউ ধ্রুবক, এই দুটার গুণফল ধ্রুবক। তাহলে পি কিউটা বারবার না লিখে এইটার জন্য আরেকটা কিছু ধরে নাও। আমি ধরে নিচ্ছি সেটা আর, সাইডে লিখে দাও আর সমান পি কিউ। বারবার দুটা জিনিসকে না লিখে আমি একটা লিখবো, শুধু আর লিখবো। তাহলে এ সমানে আর সি, বি সমানে কিউ সি। পেয়ে গেছি তো? এইটা ভার্সেস এইটা প্রমাণ করতে গেলে আমরা কি দেখাবো বলতো? যদি তোমাকে বলে এ ভার্সেস বি প্রমাণ করো, তুমি কি দেখাবে? এ বাই বি সমান তুমি দেখাবে ধ্রুবক কিছু একটা। এ বাই বি সমান তুমি যদি ধ্রুবক দেখিতে পারো, দেখো এ সমান কত হবে? ধ্রুবক ইন্টু বি হবে। তাহলে ধ্রুবক আর সমান চিহ্নটা উঠে যে এ ভার্সেস বি চলে আসবে। বুঝা গেল? যখনই এই টাইপের অঙ্ক প্রমাণ করতে বলবে, তুমি কি করবে? এইটা বাই এইটা সমান দেখে দাও ধ্রুবক, তাহলেই প্রমাণ চলে আসবে। তাহলে এখন যেটা আমাদের বলেছে, এইটা বাই এইটা আমি লিখছি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। তার নিচে তুমি লিখো এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই টোটালটাকে আমরা দেখাবো ধ্রুবক, তাহলেই আমরা বলতে পারবো এইটা ভার্সেস এইটা। ঠিক আছে, চলো আমরা এর মান জানি, বি এর মান জানি, শুধু বসাবো। এ কিউব মানে কত হবে বলো তো? এ সমান তো আর সি, তাহলে তুমি বলবে আর কিউব আর সি কিউব হয়ে যাবে। বি কিউবের জায়গায় কিউ কিউব সি কিউব, কিউ কিউব সি কিউব হয়েছে, প্লাস বি কিউবের জায়গায় কিউ কিউব সি কিউব আর সি কিউব যা আছে লিখে দাও। আবার এখানে সি কিউব আছে, সি কিউব যা থাকবে এ কিউবের জায়গায় আর কিউব সি কিউব, আর কিউব সি কিউব। উপরেরটা হয়ে গেল। এরপর নিচটা এর জায়গায় আর সি,
বি এর জায়গায় কিউ সি ইন্টু সি, ঠিক আছে, ইন্টু এই যে সি থাকবে, ব্র্যাকেট শুরু, এ কিউব মানে আর কিউব সি কিউব, তাহলে আর কিউব সি কিউব, বি কিউবের জায়গায় কিউ কিউব সি কিউব, আর সি কিউবটা যা আছে। এখানে দেখো এই যে সি, এখানে সি কিউব আছে, এখানে সি কিউব আছে, সি সিক্স সি সিক্স সি সিক্স, দেখতে পেয়েছো, মানে সি টু দি পাওয়ার সিক্স উপরটা থেকে একটা কমন চলে যাচ্ছে, সি টু দি পাওয়ার সিক্স থাকবে, আর কিউব কিউ কিউব, পরেরটা থেকে থাকবে শুধু কিউ কিউব, তারপরেরটা থেকে থাকবে আর কিউব। একবার চেক করে নাও, এইটা আসবে। এখানে দেখো সি সি সি, তিনটা সি মানে সি কিউব, তাহলে সি কিউব আর কিউব ইন্টু এখান থেকে একটা সি কিউব কমন যাবে, দেখতে পাচ্ছ, তাহলে সি কিউব কমন নাও, কেউ চাইলে একবারে সি টু দি পাওয়ার সিক্স লিখতেই পারো, আর কিউব প্লাস কিউ কিউব, আর এখান থেকে ওয়ান থাকবে শুধু, এটা আমরা পাবো। তো এখানে দেখো এই যে সি কিউবের সঙ্গে সি টু দি পাওয়ার সিক্স কেটে একটা সি কিউব থাকবে, আবার এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মানে নিচে সি টু দি পাওয়ার সিক্স, উপরে সি টু দি পাওয়ার সিক্স কেটে যাচ্ছে। তাহলে সব যদি কেটে যায় সি টু দি পাওয়ার সিক্স, কি থাকলো, আর কিউ বাদ দিয়ে দেখো অন্য কিছু না, এখানে আর কিউ তো ধ্রুবক, তাহলে এই টোটালটাই ধ্রুবক। আমি আরেকটা লাইন ভালো করে লিখে দিচ্ছি, এইটা যা আছে তুমি আরেকটা লাইন এখানে লিখে দাও, যা আছে নিচে আছে এইটা আর কিউব প্লাস কিউ কিউব প্লাস ওয়ান, তাহলে এইটা সমান আমরা বলতে পারবো ধ্রুবক। তাহলে এইটা সমানই আমি লিখে দিচ্ছি একেবারে শুধু ধ্রুবক বা অশূন্য ধ্রুবক, শূন্য নয়, অশূন্য ধ্রুবক। যেটা চেয়েছিলাম সেটা দেখো আমরা পেয়ে গেছি, টোটালটাকে ধ্রুবক দেখাতে চেয়েছি, সেটা আমরা পেয়ে গেছি। অতএব আমরা বলতে পারবো, শেষে উত্তরটা লিখবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভার্সেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। হয়ে গেল, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ক থাকা মানে তোমাকে কি করতে হবে, ওইটা বাই ওইটা সমান ধ্রুবক দেখে দিতে হবে, তাহলে অঙ্ক খুব সহজ অঙ্ক, এবং পরীক্ষার জন্য এই অঙ্কটা কিন্তু করে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। এই অঙ্কটা দেখবে তোমাদের বইতে উদাহরণের একবারে শেষ যে অঙ্কটা আছে, একই টাইপের অঙ্ক, সেখানে হোস্টেল দিয়েছিল, মানে হোস্টেলের অঙ্ক ছিল। এখানে বলেছে গভীর একটি কূপ, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে, ঠিক আছে, সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। কি বলতে চাইছে, একটা কূপ, আমি ধরে নিচ্ছি এটা কূপ, এক্স ডেসিমিটার গভীর একটা কূপ খনন করার জন্য মোট যে টাকাটা খরচ হয়েছে, বলেছে তার দুটা অংশ, একটা অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আছে। দেখো মোট যে খরচ হয়েছে কূপটা খনন করার জন্য, একটা অংশ আমরা ধরছি এ, আর একটা অংশ ধরছি বি, দুটা অংশ। বলেছে এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে আছে, অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। বুঝা গেল? এরপর সে দেখেছে যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 টাকা লাগে, আর 200 ডেসিমিটার যদি কূপ খনন করা হয় তখন লাগে 12000 টাকা।
বলছে 250 ডেসিমিটার আমি যদি কূপ খনন করি তাহলে কত টাকা খরচ হবে সেটা আমাদের চাইছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি দুটো অংশ দিয়ে শর্তটা আমরা করব। তাহলে ধরি মোট ব্যয় আমরা ধরে নিচ্ছি ওয়াই টাকা। মোট খরচ হয়েছে কত টাকা? ওয়াই টাকা। এইটা ওয়াই টাকা খরচ হয়েছে। তাহলে তার দুটো অংশ, এইটা একটা এইটা একটা। তাহলে আমরা বলতে পারবো অতএব ওয়াই সমান এ প্লাস বি। মোট যে টাকাটা খরচ হয়েছে দুটো অংশে ভাগ করে দাও, এইটা একটা অংশ এইটা একটা অংশ। তাহলে অতএব এক অংশ বলেছে এক্স এর সঙ্গে সরলভেদে আছে, এক্স এর সঙ্গে সরলভেদে আছে, এবং আরেকটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। কোনো অসুবিধা আছে? এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে, আরেকটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো দুটি অংশ এ ও বি, না লিখলেও চলে। এরপর এখান থেকে দেখো আমাদের দুটা ভেদ ধ্রুবক লাগবে, এটার জন্য একটা এটার জন্য একটা। তাহলে এ সমান কত হবে? একটা আমরা ধরে নিচ্ছি k1, আর এখান থেকে আমরা এইটা ধরে নিচ্ছি k2। k1 আর k2 টা কি? k1 আর k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে এ আর বি এর মান ঠিক আগের অঙ্কটার মতো, দেখো এই এ আর বি এর মান আমরা এখানটায় বসিয়ে দেবো। তাহলে অতএব y সমান k1x প্লাস k2x স্কোয়ার। এইটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এইটাকে একটা নাম্বারিং করে রাখছি আমি 1 নম্বর। k1 আর k2 এর মান বার করো, দিয়ে এখানটায় বসিয়ে দাও। k1 আর k2 এর মান বার করার জন্য দেখো আমাদের বলে দেয়া আছে, এই যে সেই হিসাব করে দেখেছে যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5000 টাকা খরচ পড়ে। তাহলে এখান থেকে একটা শর্ত, 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 12,000 টাকা খরচ পড়ে। 100 ডেসিমিটার মানে কি এখানে এক্স, আর এই যে খরচ মানে কি ওয়াই। ওয়াই আমরা ধরেছি তো ব্যয়। তাহলে এক্স এর মান 100, ওয়াই এর মান 5000, তখন একটা সমীকরণ তুমি পাবে। তাহলে এক্স সমান 100 আর ওয়াই সমান 5000 হলে তখন এখান থেকে তুমি একটা সমীকরণ পাবে। তাহলে এখানে তুমি বসাও ওয়াই এর জায়গায় 5000 সমান এক্স এর জায়গায় 100, তাহলে 100 k1। আচ্ছা 100 কে 100 দিয়ে গুণ করলে কত হয়? একের গায়ে 4টা শূন্য হয়ে যাবে না? এত k2, 100 স্কোয়ার মানে এটা। দুটা করে শূন্য তুলে দাও সবার, কি পাচ্ছি আমরা? দুটা করে শূন্য আমি যদি তুলে দিই তাহলে এখান থেকে যেটা পাবো 50 পাবো, এখান থেকে শুধু k1 এক বাদ দিয়ে দাও, আর এখান থেকে 100 k2। কি করা হলো বলো তো? 100 দিয়ে ভাগ করা হলো। 100 দিয়ে ভাগ করো k1, 100 দিয়ে ভাগ করো 100 k2, আর এখানে শুধু 50। এটাকে ঘুরিয়ে লিখে দাও, তাহলে k1 প্লাস 100 k2 সমান 50। ঠিক আছে, একবারে সরাসরি এখান থেকে এটা তুমি লিখতেই পারো। এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আরেকটা সমীকরণ আমাদের দরকার, তার জন্য আবার বলে দেয়া আছে ওই যে এক্স এর মান 200, ওয়াই এর মান কত? 12000। আরেকটা সমীকরণ তুমি পাবে। তাহলে এখানটাই লিখো এক্স সমান 200, ওয়াই সমান 12000 হলে, তাহলে এখানটাই বসাবো
12,000 সমান 200k1 200k1 200 স্কোয়ার কত হবে 2 স্কোয়ার তো 4 আর 4টা শূন্য হবে এত k2 এটা তো তাহলে এখান থেকে প্রথমে তুমি 100 দিয়ে আগে ভাগ করে দাও বা তুমি চাইলে একবারে 200 দিয়ে ভাগ করতে পারো আমি 100 দিয়ে দেখাচ্ছি আগে দেখো 100 দিয়ে যদি ভাগ করি 120 থাকবে এখানে 100 দিয়ে ভাগ করো আর এইটাকে 100 দিয়ে ভাগ করো মানে দুটা করে শূন্য তুলে দাও এইটা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে শুধু k1 থাকবে প্রথমে আগে এইটা লিখছি 2 দিয়ে ভাগ করো 200 আর 2 দিয়ে ভাগ করো 60 কোনো অসুবিধা আছে এটা 3 নাম্বার সমীকরণ আগে এ পাশটা লিখেছি পরে ও পাশটাকে লিখেছি তাহলে এইটার এইটা দেখতে পাচ্ছ অপনয়ন করে দাও k1টা কেটে যাবে তখনই যদি বিয়োগ করে দাও তাহলে 2 ও 3 থেকে পাই তাহলে এখানটায় লিখে দাও 2 ও 3 থেকে পাই k1 প্লাস 100k2 সমান 50 আর তার নিচে লিখো k1 প্লাস 200k2 সমান 60 লাইন টানো কি করব আমরা বিয়োগ করব তাহলে এখানটায় লিখে দাও বিয়োগ ঠিক আছে আমরা কি করছি বিয়োগ করছি চিহ্ন চেঞ্জ করো মাইনাস 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 k1টা কেটে যাচ্ছে কত হবে মাইনাস 100k2 ডান দিকে হবে মাইনাস 10 তাহলে আমাকে বলো যে k2 সমান কত হবে মাইনাসটা কেটে দাও k2 সমান 10/100 এটা হবে তো 10/100 হবে তো আচ্ছা আমি ভালো করে লিখে দিচ্ছি 10/100 শূন্য শূন্য কেটে যাচ্ছে 1/10 ঠিক আছে তাহলে k2-র মান আমরা পেয়ে গেছি 1/10 এই k2-র মান 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে বসাও এটা 2 নাম্বার এটা 3 নাম্বার ছিল তাহলে 2 নম্বর থেকে পাই k1 যা আছে লিখে দাও 100 ইন্টু k2-র জায়গায় 1/10 ডান দিকে 50 k1 প্লাস 100 গুণিত 1/10 সমান 50 একটা শূন্য কেটে যাচ্ছে তাহলে k1 সমান কত হবে 50 থেকে 10 বাদ দিয়ে দাও 40 k1 আর k2-র মান পেয়ে গেছি কোথায় বসবে k1 আর k2 কোথায় বসাবে এই যে সমীকরণ ছিল 1 নম্বর সমীকরণ এখানে আমরা বসিয়ে দেব তাহলে 1 নম্বর সমীকরণ ঠিক আছে আমরা লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই বা 1 নম্বর সমীকরণে k1 ও k2-র মান বসিয়ে পাই কি ছিল k1x প্লাস k2x স্কয়ার এখানে মানটা বসাও y সমান k1 এর জায়গায় 40 আর k2-র জায়গায় 1/10 ঠিক আছে যদি তোমাকে বলতো x আর y এর মধ্যে সম্পর্ক তাহলে এটা হতো কিন্তু আমাদের তো বলেছে যে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় করতে হবে ওই যে দেখো 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে তাহলে x এর মান বলে দিয়েছে y এর মান আমাদের চাইছে চলো x এর জায়গায় 250 বসিয়ে দাও তুমি y এর মান পেয়ে যাবে তাহলে x সমান 250 হলে y সমান 40 গুণিত x এর জায়গায় 250 1/10 ইন্টু 250 তার হোল স্কয়ার এটাকে ক্যালকুলেশন করো দেখো 4 এর সঙ্গে 25 গুণ করো 4 25 এ কত হয় 100 আর দুটা শূন্য
বসি দাও। 1/10 থাক, 25 কে 25 দিয়ে গুণ করলে 625 হয়, আর শূন্যটা কটা হবে? দুটা হবে, এই স্কোয়ার আছে, দুটা শূন্য, একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে পাচ্ছি 10,000, আর এখান থেকে পাচ্ছি 6,250। তাহলে 10,000 আর 6,250 কত হয়? তো মুখে মুখে ক্যালকুলেশন, 10 আর 6 16,250 এত টাকা হয়ে যাবে। এটা ওয়াই এর মান। অতএব ব্যয় হবে 16,250 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য এত টাকা ব্যয় করতে হবে। ওকে, তাহলে আগের অঙ্কটা সেই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, আর এই অঙ্কটা একবারে একই টাইপ, বুঝতে পারলে? চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দেখো, চোঙ থেকে একটা অঙ্ক দিয়েছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাতটা নির্ণয় করি। কি বলা হলো? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে প্রথমে তুমি আগে ধরে নাও, ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ, এইটা আগে ধরে নাও, ভূমির ব্যাসার্ধ আর একক। এখানে কোনো কিছু বলে দেয়া নাই, আমি একক ধরেছি। এবং উচ্চতা হচ্ছে এইচ, একক। ঠিক আছে, আরেকটা জিনিস ধরবো, আয়তন, সেইটাকে আমরা ধরে নিচ্ছি ভি ঘন একক। ব্যাস, তিনটা জিনিস আমরা ধরে নিয়েছি। শর্তানুসারে কি বলেছে? চোঙের আয়তন, চোঙের আয়তন তো ভি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, তাহলে ভূমির ব্যাসার্ধ তার দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এই হচ্ছে আমাদের শর্ত। কি করে হলো আমি আরেকবার বলছি, ভালো করে বুঝবে। চোঙের যে ছবি, এটা হচ্ছে চোঙের চিত্র, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, চোঙের আয়তনের সূত্র কি হয়? আমরা চোঙের আয়তনের সূত্র কি জানি? ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ হয়ে যায়। আয়তনটাকে আমরা যদি ভি ধরি, ভি সমান পাই আর স্কয়ার এইচ। এখানে দেখো, এই পাইটা হচ্ছে ধ্রুবক, তাহলে এই ধ্রুবক আর এই সমান যদি তুলে দাও, তাহলে তার জন্য একটা ভেরিসেস হয়ে যাবে, ভি ভেরিসেস আর স্কয়ার এইচ। এখানে দেখো আছে ভি ভেরিসেস আর স্কয়ার এইচ, বুঝা গেল? ওই জন্যই এই কথাটা বলা আছে। এর পরের কাজ কি হবে? ভি সমান কে আর স্কয়ার এইচ। কেটা কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, সাইডে এটা লিখে দাও। ওকে, আচ্ছা, দুটা চোঙ, তাদের ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে যখনই অনুপাত থাকবে আমরা ধরে নিচ্ছি একটা 2x আর একটা 3x, বা 2k একটা 3k। এখানে যেহেতু দেখো কে ধরেছি, ওখানে আর কে আমরা ধরবো না। একটা 2x একটা 3x, উচ্চতা একটা 5h আর একটা 4h। দুটার আলাদা আলাদা করে আয়তন বার করব, দিয়ে কি করব? তাদের অনুপাতটা আমাদের চাইছে। তাহলে 2:3 আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি
চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ 2x একক ও 3x একক, একটা 2x একটা 3x, এবং উচ্চতা দেখো 5:4 ছিল তো, তাহলে একটা 5h একক আর একটা ধরছি আমরা 4h একক, হয়ে গেল। তাহলে একবারে তুমি লিখতে পারো চোঙ দুটির আয়তনের অনুপাত, অথবা তুমি আলাদা আলাদা করে বার করো যে প্রথম চোঙটির আয়তন আর দ্বিতীয় চোঙটির আয়তন। প্রথম চোঙটির আয়তন, প্রথম চোঙটার আয়তন কত হবে, ঠিক এখানটায় আমরা বসাবো। এটা তো আয়তন ছিল, আর এর জায়গায় বসবে 2x, h এর জায়গায় বসবে 5h। তাহলে k ইন্টু 2x তার হোল স্কোয়ার, h এর জায়গায় 5h, এত ঘন একক। আয়তন মানে ঘন কথাটা কিন্তু লিখবে। কত হচ্ছে বলতো, 2 স্কোয়ার 4, 5 4 20, k x স্কোয়ার h, পেয়ে গেছি। দ্বিতীয় চোঙটির আয়তন, দ্বিতীয় চোঙটির আয়তন সমান, ঠিক এখানেই বসবে। এইটা হচ্ছে আর এর জায়গায় বসবে 3x, h এর জায়গায় বসবে 4h। প্রথমে এই দুটা, তারপরে এই দুটা, k ইন্টু 3x তার হোল স্কোয়ার, h এর জায়গায় 4h, এত কি, এত ঘন একক, এত ঘন একক। ওকে, তাহলে 3 এর স্কোয়ার কত হবে 9, 4 লং 36, k x স্কোয়ার h, এই যে x স্কোয়ার, এই দুটার অনুপাত আমাদের চাইছে। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত হবে, তাহলে 20 k x স্কোয়ার h আর 36 k x স্কোয়ার h। k x স্কোয়ার h তো উঠে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে। 20 আর 36 কত দিয়ে কাটবে, একবারে 4 দিয়ে যদি কেটে দিই, 4 5 20 আর 4 9 36, 5:9। বা তুমি চাইলে আরেকটা লাইন করে দাও, প্রথমে 20 আর 36 লিখো, দিয়ে 4 5 20, 4 লং 36, ঠিক আছে। প্রথমে এইটা কেটে গেল, তারপরে এটা, একই ব্যাপার। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝা গেল অঙ্ক কত সহজ। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো 14 দাগের অঙ্কটাও সেই একই অঙ্ক, মানে প্রথমে তোমাকে আগে রাফে সমস্যাটা করে নিতে হবে, দিয়ে অঙ্কটা আমরা করব। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি, মানে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদদত্ত প্রয়োগে হিসাব করি, বা ভেদদত্ত প্রয়োগ করে নির্ণয় করি। কি বলছে, আগে লাঙল দিয়ে চাষ করতো, এখন ট্র্যাক্টর কিনেছে, ঠিক আছে। বলেছে দেখো সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতো, 36 দিন তখন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করে যাচ্ছে। তাহলে ওই যে একটা ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে সেটা আমাদের চাইছে। তাহলে এখানে কি কি আছে, লাঙলের সংখ্যা আছে, আর কি আছে,
জমির পরিমাণ আছে আর দিন আছে। ঠিক আছে, তিনটা জিনিস আমি লিখছি দেখো, একটা হচ্ছে লাঙল, একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে জমি, মানে জমির পরিমাণ। তাহলে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে কত দিনে, এই যে 36 দিনে তারা চাষ করতে পারতো, মানে এখানে 36। ওকে, এখন অর্ধেক জমি, অর্ধেক জমি মানে কত, এইটার অর্ধেক কত হবে, 1200 হবে। ঠিক আছে, ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে সেইটা আমাদের চাইছে। তাহলে বুঝতেই পারছো, এই যে সমস্যা, আমরা ধরে নিচ্ছি এ, দিন সংখ্যা বি, জমির পরিমাণ সি। আর অঙ্ক পড়ার দরকার নেই, শুধু ছক দেখো অঙ্ক হয়ে যাবে। ধরি লাঙলের সংখ্যা সমান এ, দিন সংখ্যা আমরা ধরেছি বি, জমির পরিমাণ সেইটাকে আমরা ধরছি সি, এ বি সি। তাহলে তুলনাটা কিভাবে হবে, একবার লাঙলের সঙ্গে দিনের, আর একবার লাঙলের সঙ্গে জমির পরিমাণের। যখন এইটার সঙ্গে এটা তুলনা করব তখন এইটা স্থির, যখন এইটার সঙ্গে এইটা তুলনা করব তখন এইটা স্থির। আচ্ছা, প্রথমে লাঙলের সঙ্গে দিনের তুলনা করা যাক। যখন জমির পরিমাণটা স্থির আছে, কি সম্পর্ক হবে, লাঙলের পরিমাণ যত বাড়বে দিন তত কম লাগবে, লাঙলের পরিমাণ যত কমবে দিন তত বেশি লাগবে। নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক, বুঝা গেল। জমি ধরো তোমাদের 10 বিঘা আছে, 10 বিঘা জমি, এটা ফিক্সড। 5টা লাঙল ধরো 5 দিনে চাষ করছে। যদি 5টা লাঙলের জায়গায় 10টা লাঙল ওখানে দাও তাহলে নিশ্চয়ই আরো কম দিন সময় লাগবে, মানে দিনটা একবারে কমে যাবে। যদি 5টার জায়গায় কমিয়ে দাও ধরো 1টা লাঙল, তাহলে অনেক দিন সময় লাগবে তো। তাহলে ওই জন্যে এখানে তুমি কি লিখবে, জমির পরিমাণ একই রেখে বা স্থির রেখে, যেটা খুশি, জমির পরিমাণ স্থির রেখে লাঙলের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে, দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে আছে। শুধু এইটুকু কথা লিখে দাও, জমির পরিমাণটা স্থির, তাহলে লাঙলের সংখ্যাটা দিন সংখ্যার সঙ্গে কি থাকবে, ব্যস্ত ভেদে। তাহলে অতএব এ ভার্সেস কি হবে, 1/b হবে যখন সিটা ধ্রুবক, যখন সি ধ্রুবক। একটা আমাদের হয়ে গেল। এরপর আমরা তুলনা করব দিনটাকে স্থির রেখে লাঙলের সঙ্গে জমির পরিমাণের। তাহলে দিন ফিক্সড মানে একবারে স্থির, জমির পরিমাণ যত বাড়বে লাঙল বেশি লাগবে, জমির পরিমাণ যদি তোমাদের কম হয় তাহলে লাঙল কম লাগবে। কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখবো সরল ভেদে আছে। ধরো তোমাদের 10 বিঘা জমি আছে, 5টা লাঙল লাগছে, ঠিক আছে, 5 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। যদি জমির পরিমাণটা বাড়ি দাও, ধরো তোমাদের এখন 20 বিঘা জমি, তাহলে নিশ্চয়ই ওই 5 দিনে শেষ করতে গেলে লাঙল নিশ্চয়ই বেশি লাগাতে হবে, তবে তো শেষ হবে। তাহলে ওই জন্যে আমরা এখানটায় কি লিখব, দিন সংখ্যা স্থির রেখে
লাঙলের সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে। লেখা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো অতএব এ ভার্সেস সি যখন বি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানটায় লিখে দাও যখন বি ধ্রুবক, হয়ে গেল। তাহলে এই দুটা থেকে আমরা একসঙ্গে কি লিখতে পারবো, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি, বা উপপাদ্য অনুসারে লিখে দাও, উপপাদ্য অনুসারে এ ভার্সেস কত হবে, সি বাই বি। এইটা হবে কিনা বলো, এটা হবে তো, সি গুণিত 1/b মানে সি বাই বি। এখানে সি আর বি আর ধ্রুবক নয়, তাহলে কি বলবে, সি ও বি উভয়ই পরিবর্তিত। ওকে, এরপর কাজ হবে আমাদের এখান থেকে। তাহলে এই চিহ্নটা তুলতে গেলেই আমাদের একটা ভেদ ধ্রুবক দরকার পড়বে। তাহলে কে ইন্টু সি বাই বি, যেখানে কেটা অশূন্য ভেদ ধ্রুবক। এই যে কে আমরা ধরে নিয়েছি, কে এর মান বার করার জন্য আমাদের ছকে মান বলে দেওয়া আছে। এ সমান 25, বি সমান 36, সি সমান 2400। তাহলে 25, 36 আর 2400 তুমি এখানে বসিয়ে দাও। এ সমান 25, বি সমান 36, সি সমান 2400 হলে সেখান থেকে আমরা কি পাবো, কে এর মান পাবো। এর জায়গায় তুমি 25 বসাও, কে গুণিত সি এর জায়গায় 2400 আর বি এর জায়গায় 36। বলো কত দিয়ে কাটবে, 6 ছক 36, আচ্ছা 6 4 24, দুটা 0, আচ্ছা 2 3 6, 2 2 4, দুটা 0। এইটার সঙ্গে এইটা কাটাকুটি করা যায়, মানে এরকম উপরে উপরে কাটাকুটি করা যায়। তাহলে 25 8 200, এখানে কিছু নাই মানে 1 আছে, 25 8 200। অথবা দেখো আমি নিয়মটা বলছি কি জন্য কাটছি আমি, তুমি কোনাকুনি গুণ করে দাও, 25 এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 200 কে সমান, ভালো করে দেখো এখানে আমি লিখছি 200 কে সমান 25 গুণিত 3 হবে তো, 25 গুণিত 3 কোনাকুনি গুণ করলে, তাহলে এখান থেকে কে সমান কত হবে, 25 গুণিত 3 নিচে হয়ে যাবে 200। এটা হবে। 5 দিয়ে কাটো, 5 5 এ 25, 5 4 এ 20, আবার 5 8 40। দেখতে পাচ্ছ ঠিক কে সমান আমরা পেয়ে যাচ্ছি কত, 3/8। তুমি যদি এখানে কাটতে ওই একই ব্যাপার। তাহলে এই যে কে এর মান এখানটায় আমরা বসিয়ে দেবো, 1 নম্বর থেকে পাই। তাহলে এখানটায় লিখে দাও 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। এ সমান কে এর জায়গায় 3/8 ইন্টু সি বাই বি। হয়ে গেল কে এর মান প্রথমে বার করা। কি চাইছে আমাদের, চলো ছক দেখো। আমাদের যেটা চাইছে, এর মান চাইছে, বি আর সি এর মান বলে দেওয়া আছে। বি সমান 30, সি সমান 1200, এ সমান কত।
ঠিক আছে, 30 আর 1200 বসিয়ে দাও। তাহলে এখানটায় লিখো বি সমান 30 আর সি সমান 1200 হলে তুমি বলো আমাকে এ সমান কত হবে। 3/8 এটা থাক, সি এর জায়গায় 1200 আর বি এর জায়গায় 30, কাটাকুটি করে দাও, অ্যান্সার। তাহলে 0 0 এখানে 3 3, 4 2 8, 4 3 12, 0 2 15 30, মানে আমরা পাচ্ছি এ সমান কত, এ সমান 15। তাহলে যেটা আমাদের চাইছিল, কি চাইছিল, যে একটি, এই যে দেখো, একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে। আমরা কি লিখবো, একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান চাষ করতে পারে। লিখে দাও, এখানটা আমরা উত্তরটা লিখে দিচ্ছি। অতএব একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান চাষ করে। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝা গেল? একবারে সহজ অঙ্ক, শুধু স্টেপগুলো পরপর ভালো করে দেখো যে কোনটার পর কোনটা করছি। এই ধরনের অঙ্ক প্রথমে কে এর মান বার করতে হবে, কে এর মান বার করে ওই সমীকরণে বসিয়ে দাও, আরেকটা মান বলে দেওয়া থাকবে, বসিয়ে দিলেই তুমি অপর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে সেটা দেখে নেই। 15 দাগের অঙ্ক, এইটাও কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ভালো করে করে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে কি বলতে চাইছে, প্রথমে আমরা এখানে ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ, আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তিনটা জিনিস আমরা ধরে নিচ্ছি। ধরি গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক। এখানে তো এককটা কোনো কিছু নাই, তাহলে আমরা ধরছি আর একক। আর কি ধরবো, আয়তন, আয়তনটাকে আমরা ধরছি ভি, এত ঘন একক। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেইটাকে কিছু একটা তুমি ধরে নাও। আমরা ধরে নিচ্ছি এ, এত বর্গ একক। ক্ষেত্রফল মানে বর্গ কতটা আসবে। তাহলে শর্তানুসারে কি হবে বলো, গোলকের আয়তন, ওই জন্য ভি লিখো, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, আমরা ধরেছি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। বুঝা গেল? গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। এটা যদি ভি ধরি তাহলে দেখো এইটা ধ্রুবক, তার সঙ্গে সমান, এটা উঠে গেলে এই চিহ্নটা চলে আসবে। লেখা আছে গোলকের পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। এটাকে আমরা এ ধরেছি।
তাহলে 4 পাই ধ্রুবক, তার সঙ্গে সমানটা তুলে দাও, তাহলে এই ভ্যারিসেস চিহ্নটা চলে এসছে, a ভ্যারিসেস r স্কয়ার লেখা আছে। নেক্সট কাজ, এই দুটা ভ্যারিসেসকে তুলে দুটা ভেদ ধ্রুবক আমাদের লাগাতে হবে। তাহলে এখান থেকে আমরা বলবো v সমানে k1 r কিউব, বা তুমি k1 না ধরে p ধরে নাও, যেটা খুশি। k1 আর k2 না ধরে p আর q ধরে নাও, একই তো ব্যাপার। আর এখান থেকে আমি ধরে নিচ্ছি এটা q, যেখানে তোমাকে কিন্তু লিখে দিতে হবে যে p আর qটা কি, অশূন্য ভেদ ধ্রুবক। যেটা তোমার সুবিধা হবে তুমি সেইভাবে ধরবে, বুঝা গেল? এরপর হচ্ছে মূল জিনিস, যে প্রমাণটা আমাদের করতে বলেছে, এখানটা ভালো করে পড়বে। বলেছে গোলকের আয়তনের বর্গ, গোলকের আয়তন আমরা কি ধরেছি, ভি ধরেছি, আয়তনের বর্গ ভি স্কয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ধরেছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এই যে ঘনের সঙ্গে সরল ভেদে আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমরা কি প্রমাণটা আনবো বলতো, মানে কি দেখাবো? প্রথমে ভি স্কয়ার বাই এ কিউব, এইটা সমান যদি আমরা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, এখান থেকে আমরা বলবো ভি স্কয়ার ভ্যারিসেস এ কিউব। ক্লিয়ার? তাহলে কি দেখাতে বলছে সেইটা ভালো করে বুঝবে, তবেই অঙ্কটা তুমি খুব সহজে করতে পারবে। তাহলে আমরা লিখছি এখন এই যে ভি স্কয়ার বাই এ কিউব, ভি স্কয়ার বাই এ কিউব, এইটা তুমি লিখো আগে। এইটা সমান আমরা দেখাবো ধ্রুবক। তাহলে মানটা শুধু বসিয়ে দাও। ভি স্কয়ারের মান কত হবে বলো তো? পি আর কিউব, আগে লিখো পি আর কিউব তার হোল স্কয়ার ভি স্কয়ার, আর এ কিউব মানে কিউ আর স্কয়ার তার হোল কিউব। কোনো অসুবিধা নাই। এখান থেকে আমরা যেটা পাবো দেখো, পি স্কয়ার আর টু দি পাওয়ার কত হবে? সূচক কি বলছে? গুণ হবে, 3 দুগুণে 6, কিউ কিউব আর টু দি পাওয়ার 6 মানে আর টু দি পাওয়ার 6। এইটা যদি কেটেই যায়, যেটা আছে সেটা কি ধ্রুবক তো, কারণ পি আর কিউ তো আমরা ধরেইছি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি কি অশূন্য ভেদ ধ্রুবক, বা শুধু অশূন্য ধ্রুবক তুমি লিখে দাও, পি স্কয়ার বাই কিউ কিউব, এইটা সমান আমরা লিখে দিচ্ছি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। হয়ে গেল, ব্যাস। অতএব আমরা বলতে পারবো ভি স্কয়ার ভ্যারিসেস এ কিউব। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। বলো অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এর পরের পার্টে আমরা এমসিকিউর যে অঙ্কগুলো এখনো রয়ে গেল, সেই এমসিকিউর অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।